হাহাকার থেকে হাতাহাতি, পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় মজুদ অকটেন পেট্রোল জব্দ, দাম বাড়ছে না জানালেন বাণিজ্য মন্ত্রী। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে, আমরা কি করব? সন্তান হারানোর কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। হামে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল এবং কুষ্টিয়ার 4 শিশুর মৃত্যু। রোববার থেকে টিকাদান শুরু। তুমি জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয় না। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, তারপরে এখানে আসছে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি। সরকারের নির্দেশনা মেনে সন্ধ্যা 6টার পর বন্ধ রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মল। 12টা থেকে 8টা প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। 6টার দিকে অলরেডি আপনার ক্লোজ, কাস্টমার সব এসে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। অনেক মানুষ হঠাৎ করে আইসে দূর থেকে সবাই তো নেমে যাইতেছে খালি কাজ ছাড়া। 6টার দিকে বন্ধ করলে আমাদের ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ভূপাতিতের পর মার্কিন ফাইটার জেটের পাইলটকে আটকের দাবি ইরানের। উদ্ধারে যাওয়া হেলিকপ্টারেও হামলার কথা জানিয়েছে আইআরজিসি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফজল তুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। এই চ্যাম্পিয়নদের খবর। সাফ অনূর্ধ্ব 20-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল লাল সবুজরা। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোল শূন্যতে। টাই ব্রেকারে ভারতকে 4-3 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। রোনান সুলিভান উঠছেন যেভাবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে পারফর্ম করলেন, রোনানকে তো উঠতে দেখতেই মানায়। প্রথমবারের মতো কোনো একটা ফরম্যাটের জাতীয় দলের জার্সি গায়ে দারুণ পারফরমেন্সে দলকে তুলেও এনেছেন ফাইনালে। জয় আর হারের ব্যবধানেও তখন দাঁড়িয়ে বয়স 20 না পেরোনো তরুণ রোনান সুলিভান। চাপের সেই মুহূর্তেও নিজেকে সামলে রাখলেন রোনান। শুধু সামলালেনই না, রীতিমতো যেন চাপকে জয় করলেন। ঠান্ডা মাথার পানেনকা পেনাল্টি, তাও আবার শিরোপা নির্ধারণী শটে। বছর 20-এর একজন তরুণের থেকে ভাবা যায়। নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় থাকা ম্যাচের নাটকীয়তা টাই ব্রেকারেও শেষ হয়নি। ভারতের প্রথম শটটা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে প্রথম 3 শটেই গোল করেন মোর্শেদ, চন্দন ও ফাহিম। ভারতের গোলকিপারের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সে চতুর্থ শটটা মিস করেন স্যামুয়েল। পরের শটটায় ভারত গোল মিস করলেও রোনান ভুল করেননি। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন মাহিন। শিরোপা জেতা ফুটবলারদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হবে। এ নিয়ে টানা 2 বার সাফের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। জ্বালানি সংকটের খবর। জ্বালানি তেল সংগ্রহে বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করছে ডিপোগুলো। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম। সংকট রয়েছে ডিজেলেরও। আর চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কথা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওইগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো,
এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছে এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই, এটা অনেক অনেক ভোগান্তি। এদিকে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিন্দদাসী বাজার এলাকায় যৌথভাবে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোবিন্দদাসী বাজার এলাকায় তায়েফ এন্টারপ্রাইজে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও বেশি দামে তেল বিক্রির অপরাধে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মাসুদ মেশিনারিজে 4,620 লিটার জ্বালানি তেল মজুদ রাখায় জরিমানা করা হয় 75,000 টাকা। অন্যদিকে পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মোটরসাইকেল সহ প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন। এদিকে ঝিনাইদহে তেল পাম্পে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে হেলমেট নিয়ে সংঘর্ষে জড়ালো মোটরসাইকেল চালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তেল নেওয়ার জন্য বর্ষা ফিলিং স্টেশনের সারিতে দাঁড়িয়েছিল অনেক মোটরসাইকেল চালক। এ সময় সারিতে দাঁড়ানো এক যুবক আগে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করলে অন্য চালকদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালকরা হেলমেট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামের প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন মারা গিয়েছে। রাজধানী সহ দেশের 4 জেলায় 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। আর তাতে অভিভাবকের মাঝে ছড়িয়েছে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। আজকে আমাদের বাচ্চা 14 দিন ধরে আজকে ডায়রিয়াতে ভুগতেছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার নাকি হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার হচ্ছে 4-5 দিন ধরে হচ্ছে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছে। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, তারপরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চেকিং করতে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে। জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলা উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 450-র বেশি। এছাড়া 24 ঘন্টায় নতুনভাবে ভর্তি 74 জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছে 250 শতাধিক। অ্যান্টিবায়োটিক দিছিল, তারপরে আর নিয়ে এখান থেকে আমরা ঢাকা আসছি। জ্বর, হাম বাড়াইছে, ঠান্ডা, হাগা, বমি। ডাক্তার দেখছে হাম যখন নিয়েছে তখন ছিল না, কালকে থেকে ইঞ্জেকশন দিয়েছে সকাল থেকে, পরে ওটা শুরু হয়েছে। শরীরে যে ছোট ছোট হাম হয়েছে, পরে মুখে খুব কম ছিল, তারপরে আবার পুরো শরীরে পরে আস্তে আস্তে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার 3-4 সপ্তাহের মধ্যেই শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছু 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে নীলুফার ইয়াসমিন নামের এক বাংলাদেশি দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে স্থানীয় সময় 7:30টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে প্রথমে বাইরে পার্ক করা গাড়ি ভাঙচুর করেন। পরে নীলুফার বাইরে এলে তার উপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত নীলুফার ফুটপাতে লুটিয়ে পড়লে হামলাকারী সেখান থেকে সরে পড়েন। এই ঘটনায় রবার্ট জুয়াসিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নে। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানের কর্মচারী ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশি SM তারেক আলীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। ফ্লাইট জটিলতায় প্রায় 1 মাস পর শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে মরদেহ। এ সময় মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। 27 বছরের প্রবাস জীবনের অবসান করে দেশে ফিরলেন SM তারেক আলী, তবে জীবিত নয়, কফিনবন্দি মরদেহ হয়ে। মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি। নানা জটিলতার কারণে প্রায় 1 মাস পর শুক্রবার সন্ধে 6:45টার দিকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে পৌঁছায় তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মরদেহের পরিবহন ও দাফনের জন্য 35,000 টাকা নগদ সহায়তা, বিশেষ অনুদান 50,000 টাকা এবং পরবর্তীতে বিমা বাবদ 3 ও অন্যান্য বাবদ 10 লাখ টাকা দেওয়া হবে। এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয়ে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলেই আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড, যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। সকলে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। অবৈধভাবে বিদেশে গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের উদ্ধার এবং মানব পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে ইরানের IRGC। ইরানের আকাশসীমায় এটি ভূপাতিত করার দাবি করা হয়। বেশ কিছু ইরানি গণমাধ্যমের বলা হচ্ছে আটক হয়েছে পাইলটও। এই নিয়ে ওয়াশিংটন কিছু না জানালেও পশ্চিমা গণমাধ্যমে মিলছে সত্যতা। দাবি করা হচ্ছে এরই মধ্যে পাইলট উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে তেহরান কয়েকটি ভূপাতিতের দাবি করলেও তা অস্বীকার করে আসছে ওয়াশিংটন। যুদ্ধের 5ম সপ্তাহে নতুন করে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে IRGC। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমা অতিক্রমের মুহূর্তে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয় IRGCর পক্ষ থেকে। বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের পাশাপাশি এ তথ্য বেশ ফলাও করে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ।
ইরানের দাবিকে এবারও মার্কিন সেন্ট্রাল কমান্ড অস্বীকার করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিমান ভূপাতিতের সত্যতা। এমনকি বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট হয়ে প্রাণে বেঁচে যাওয়া পাইলটকে উদ্ধারেও যে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী, সে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে ভূপাতিতের পর মার্কিন অভিযানকে ব্যর্থ করে যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে ওয়াশিংটন। তাদের নিশ্চুপ ভূমিকা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির মডেল নিয়েও রয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে F-35 কিংবা F-15 মডেল দুটির মধ্যে কোনো একটি ধ্বংস করা হয়েছে। মডেল যেটাই হোক, বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে সত্যিই পাইলট আটক হয়ে থাকলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে শুক্রবার সন্ধ্যা 6টার পরপরই বন্ধ হয় রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতান। আবার সরকারের সিদ্ধান্ত না মানার প্রবণতাও দেখা গেছে কোথাও কোথাও। জ্বালানি সাশ্রয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের। দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সময়সীমা সকাল 10টা থেকে 6টার পরিবর্তে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর 12টা থেকে নিয়ে আমাদের যদি রাত 8টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। 10টার দিকে না খুলে যদি 12টার দিকে খুলি, আমরা 8টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময় মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও। বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো সেরকম কোনো নোটিশ হয়তো কালকে হয়তো চলে আসতে পারে, কিন্তু প্রথম দিন দেখে হয়তো এখনো সবাই হয়তো শিওরিটি হইতে পারেনি। সবসময় যে কোনো সুবিধা অসুবিধা নোটিশ দেয় যে কোন সময় বন্ধ করতে হবে, কোন সময় খুলতে হবে। মার্কেট কমিটি থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ ছিল ঢাকার বাইরের বেশিরভাগ মার্কেট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে সরকার। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় জনগণকে জ্বালানি সাশ্রয় করে চলার আহ্বান জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে সাশ্রয় প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব, তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। এর আগে জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজতে বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সেখান থেকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় ট্রফি। দীর্ঘ 7 বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। মঞ্চে ঘোষণা দেওয়া হয় বিজয়ী বর্ণিতাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন নির্মাতা রায়হান রাফি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজাহ নাওয়ার বিনতে নুরুল, আর দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। এবারে আসরে মেন্টর ছিলেন জয়া হোসেন, মেহজাবিন চৌধুরী ও রায়হান রাফি।
দর্শক, এই ছিল যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।